হ্যালো, হ্যালো। সকলে শোনা যাচ্ছে দেখো না ফোনটাতে? লেটে চলছে কেন? হুম? হ্যালো, শোনা যাচ্ছে? লেটে চলছে। সাউন্ড কই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা দুটো পেজ করেছিলাম, তো আজকে এসি 85 থেকে আমরা জিওগ্রাফির মডেল কোশ্চেনের যে রয়েছে টেস্ট পেপারের, সেগুলো আমরা আজকে করব। দেখো প্রত্যেকে, এসি 85, সরি 185। ক্লাসটা সকলে শেয়ার করে দেবে একটু, যাতে তোমার বন্ধুরা জুড়তে পারে। দেখো, সবার প্রথম কোশ্চেন রয়েছে, ওয়েগনারের মতে জোয়ারি শক্তির প্রভাবে মহাদেশগুলি সরে যাচ্ছে। অ্যালফ্রেড ওয়েগনারকে নিয়ে আমরা আগেও পড়েছিলাম। তো অ্যালফ্রেড ওয়েগনারের মতে জোয়ারি শক্তির জন্য মহাদেশগুলি ঠিক কোন দিকে সরে যাচ্ছে? ওয়েগনার ওখানে একটা কথা বলেছেন যে মহাদেশগুলির পশ্চিম দিকে সরণ ঘটে জোয়ারি শক্তির কারণে। পশ্চিম দিকে সরণ ঘটে জোয়ারি শক্তির কারণে। তাহলে দেখো কোন দিক থেকে হবে না, পূর্ব থেকে পশ্চিম দিকে। উত্তরটা হয়ে যাবে পূর্ব থেকে পশ্চিম দিকে। পরবর্তী প্রশ্ন, মেসোসরাস জাতীয় সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেছে। মেসোসরাস প্রাণীটা আমরা পড়েছিলাম। এছাড়াও আমরা সাইগোনাথাস, মেসোসরাস, গ্লসোপটেরিস নাম শুনেছি এগুলো। তো এর মধ্যে মেসোসরাস যে প্রাণীটা, সেই প্রাণীটার যে জীবাশ্ম, সেই জীবাশ্মটা কোথায় পাওয়া গেছে? সেই জীবাশ্মটা পাওয়া গেছিল অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাজিলে। আর ব্রাজিল কোথায় রয়েছে? দক্ষিণ আফ্রিকার অবস্থিত, বা আফ্রিকার সব থেকে বড় দেশ হচ্ছে ব্রাজিল, তাই না? আফ্রিকা মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে ব্রাজিল। নেক্সট, গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত। দেখো, ধরো যদি এইভাবে গুহাটাকে, এই গুহার ছাদ থেকে এইভাবে কিছুগুলো ভূমিরূপ দেখা যায়, আর কিছুগুলো ভূমিরূপ এই নিচটাতে হয়ে উঠতে থাকে। তো এই গুহার ছাদ থেকে ঝুলে থাকা এবং নিচ থেকে ওঠা যে ভূমিরূপগুলো, এদেরকে বলা হয় স্ট্যালাকটাইট, এবং নিচেরটাকে বলা হয় স্ট্যালাকমাইট। এখানে কি জিজ্ঞেস করেছে? বলেছে গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথরের ফোঁটা ফোঁটা রূপে ভূমিরূপগুলি গঠিত হয়ে তাদেরকে বলা হয় পতন প্রস্তর। পতন প্রস্তর কেন? এদেরকে ড্রিপ স্টোন বলে ইংরেজিতে, বাংলায় এদেরকে পতন প্রস্তর বলা হয়। তাহলে এই কথাটাও ঠিক। এবং পরবর্তী কথাটা দেখো, বিবৃতি 2 তে বলা রয়েছে গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনের ফোঁটা মেঝেতে জমে স্ট্যালাকমাইট সৃষ্টি হয়। তাহলে স্ট্যালাকমাইট সৃষ্টি হয় আমরা এখানে দেখছি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তরটা হয়ে যাবে বিবৃতি এ এবং বিবৃতি 2 দুইই সঠিক। দুটো বিবৃতি তাহলে সঠিক, তাই না? অপশান বি। পরেরটাতে দেখো, পরেরটার উত্তরটা তোমরা একটু করার চেষ্টা করো না। কি বলেছে? কত কি হবে উত্তর? সবার প্রথম বরফ কেলাস তত্ত্ব। দেখো, যদি আমি না জানি কিছু, সাপোজ আমার কোনোটাই জানা নাই, আমি একটা জিনিস বুঝতে পারছি, বরফ কেলাস তত্ত্ব একটা তত্ত্ব। তাহলে একটা তত্ত্ব কে দেয়? একজন তত্ত্ব, একটা তত্ত্ব দিতে গেলে কোনো না কোনো একজন বিজ্ঞানিক তত্ত্বটা দেবে, তাই তো? আচ্ছা, এগুলো কি কোনো বিজ্ঞানিকের নাম আছে কি? নেই না? তাহলে একটাই আছে বিজ্ঞানিকের নাম। দেখো, আমি উত্তর না জানা সত্ত্বেও উত্তরটা করতে পারলাম। করলাম তো। নেক্সট বলেছে পরিচলন বৃষ্টিপাত। দুটো মেঘের কথা বলা হয়েছে, কিউমুলো নিম্বাস, অটো কিউমুলাস। কিউমুলো নিম্বাস এবং অটো কিউমুলাস। তোমরা শুনেছো কালবৈশাখী ঝড় বা অন্যান্য টাইপের ঝড়ের ঘন কালো মেঘটাকেই বলা হয় কিউমুলো নিম্বাস মেঘ, তাই না? ঘন কালো মেঘটাকে বলা হয় কিউমুলো নিম্বাস মেঘ। তাহলে কিউমুলো নিম্বাস মেঘ, তাহলে পরিচলন বৃষ্টিপাত কি হয়ে যাবে? কিউমুলো নিম্বাস মেঘ। পরিষ্কার আকাশের পূর্বাভাস দেয় অল্টো কিউমুলাস। এটা হচ্ছে ঊর্ধ্বাকাশের মেঘ, একটু উঁচু আকাশের মেঘ এটা, ঠিক আছে? তাহলে এই মেঘটা যখন থাকে, আকাশ মোটামুটি পরিষ্কার, হালকা হালকা মেঘের ছোপ থাকে আকাশে। নেক্সট, উষ্ণ ও সীমান্ত সৃষ্টি হয় অ্যাক্লুসান। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে শীতল ও উষ্ণ সীমান্ত সৃষ্টি হয়, আর সেই সীমান্তটিকে বলা হয় অ্যাক্লুসান। এছাড়াও অ্যাক্লুডেড সীমান্ত, ফ্রন্টোজেনেসিস, এগুলো রয়েছে ওখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সবাই কমেন্ট করো।
সঠিক উত্তরটা কি হবে? অপশান কোনটা হচ্ছে দেখো, এ হচ্ছে 4, এ 4, বি হচ্ছে কিউমুলোনিম্বাস অর্থাৎ 1, বি 1, সি 2, সি 2, তাহলে ডি 3। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান বি, তাই তো? পরবর্তীতে দেখো, হিমবাহ পৃষ্ঠ গড়ে ওঠা সমান্তরাল ও উলম্ব ফাটলগুলোকে কি বলে? তোমরা প্রত্যেকে পড়েছো হিমবাহ গাত্রে দু রকমের ফাটল দেখা যায়। একটা দেখা যায় হচ্ছে হিমবাহ এবং পর্বত গাত্রের মাঝে, আর একটা হচ্ছে হিমবাহের গাত্রে ফাটল, তাই না? আমরা হিমবাহ এবং পর্বত গাত্রের যে ফাটলটা তাকে আমরা বার্গসুন্ড নামে জানি। কি নামে জানি? বার্গসুন্ড। তাহলে বার্গসুন্ড বাদ দিয়ে আরেকটা হচ্ছে গিয়ে হিমবাহের গায়ে যে ফাটলটা, সেটাকে বলা হয় কি বলবো? বলা জোরে করে। ক্রেভাস বলে। কি বলে? ক্রেভাস বলে। নেক্সট দেখো 6এরটা, মরু অঞ্চলে কি বলেছে? বোল্ডার সহ মৃত্তিকার অপেক্ষাকৃত ধীর প্রবাহ। মরু অঞ্চলে বোল্ডার সহ, তাই না? শুধু মৃত্তিকাটা যে বিসর্পণ হচ্ছে সেরকমটা নয়, বোল্ডার সহ বিসর্পণ। তাহলে বোল্ডার সহ যখন মৃত্তিকা বিসর্পণ হয়, সেই মৃত্তিকা বিসর্পণটাকে বলা হয় টেলাস বিসর্পণ। কি বলে? টেলাস বিসর্পণ। আমার সাথে সাথে তোমরা উত্তরগুলো কমেন্ট বক্সে করতে থাকো, আমি দেখছি প্রত্যেকটা উত্তর। তারপরটা পড়া হচ্ছে, দেখো কি বলেছে। নিম্নলিখিত অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো এবং 7, 8, 9, 10 প্রশ্নগুলির উত্তর দাও। কি বলেছে? গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে বা সমুদ্র খাতে গভীর সমুদ্রে সঞ্চয় দেখা যায়। স্থলবিধৌত পদার্থ এত দূর ও গভীর সমুদ্রে আসতে পারে না। তাহলে কি? গভীর সমুদ্রে যেখানে সঞ্চয় হয় সেখানে এই স্থলজ যে পদার্থগুলো, এই পদার্থগুলো পৌঁছে যেতে পারে না। তাই জন্য কি হয়, এখানকার কর্দম সঞ্চয়টাকে বলা হয় কি? সিন্ধু কর্দ। তাহলে গভীর সমুদ্রে যে সঞ্চয়টা হয় তার নাম হচ্ছে সিন্ধু কর্দ। এই সিন্ধু কর্দ কি বলেছে? ডায়াটম সিন্ধু কর্দ উদ্ভিদজাত পদার্থ এবং সিলিকা গঠিত। রেডিও লেরিনা, এই যে সিন্ধু কর্দটা, এটা হচ্ছে ফ্লোরা মিনি ফ্লোরা নামক ক্ষুদ্র কীটের দেহাবশেষ থেকে সিলিকা জাতীয় কর্দম। টেরাপড হচ্ছে গিয়ে সামুদ্রিক প্রাণী, শামুক, ঝিনুক, এদের দেহাবশেষ, এদের ক্যালসিয়াম কার্বনেট, তাই না? নেক্সট বলেছে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ ফ্লোরা মিনি ফ্লোরা কীটের খোলস দ্বারা গঠিত চুন জাতীয় সিন্ধুকর্দ। এরপরে আমাদের চলে আসছে প্রশ্নে। তাহলে 7, 8, 9, 10 4টা প্রশ্ন আমরা করব এখান থেকে। কি বলেছে দেখো প্রশ্ন, গভীর সমুদ্রের সঞ্চয়ে গঠিত হয়। গভীর সমুদ্রের সঞ্চয়ে কি গঠিত হবে? দেখো আমাদের উত্তরে কি পড়েছিলাম? গভীর সমুদ্র সঞ্চয়, এই যে স্থলভাগের পদার্থগুলো কি গভীর সমুদ্রে পৌঁছায় বলেছে? কোথাও বলেনি। গভীর সমুদ্রের সঞ্চয় কোথা থেকে হয়? এই ডায়াটম থেকে হয়, সিন্ধু কর্দ, ফ্লোরা মিনি ফ্লোরা, এই সমস্ত কিছু থেকে হয়। তাহলে দেখো অপশান কি রয়েছে? স্থলবিধৌত পদার্থ দিয়ে হবে না, সামুদ্রিক উদ্ভিদ এবং সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ দিয়ে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ফ্লোরা মিনি ফ্লোরা নামক ক্ষুদ্র সামুদ্রিক কীটের দেহাবশেষ গঠিত সিলিকা জাতীয়। ফ্লোরা মিনি ফ্লোরা নামক, তোমরা কমেন্ট বক্সে জানাও উত্তরটা, দেখি কি বলছো, কমেন্ট করো প্রত্যেকে। কি বলেছে দেখো, ফ্লোরা মিনি ফ্লোরা নামক ক্ষুদ্র কীট, সামুদ্রিক কীট, এদের দেহাবশেষ কি বলেছে? দেখো আমাদের এখানে লেখা রয়েছে ফ্লোরা মিনি ফ্লোরা নামক সামুদ্রিক কীটের দেহাবশেষ সিলিকা জাতীয় সিন্ধুকর্দ। নাম কি? রেজিও লেরিনা। রেজিও লেরিনা। তাহলে কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, তাই না? অপশন বি। অনেকে সঠিক উত্তর দিচ্ছে। তারপরে উদ্ভিদজাত সিলিকা গঠিত সিন্ধুকর্দ, উদ্ভিদজাত সিলিকা জাতীয় সিন্ধুকর্দ কি হবে উত্তরটা? সিলিকা জাতীয় সিন্ধুকর্দ হয়ে যাবে ডায়াটম। উদ্ভিদ জাতীয় সিলিকা জাতীয় সিন্ধুকর্দ হচ্ছে ডায়াটম, তাই না? নেক্সট চুন জাতীয় সিন্ধুকর্দ হলো, চুন জাতীয় সিন্ধুকর্দ কোনটা হবে? দেখো দুটো সিন্ধুকর্দের নাম লেখা ছিল যেখানে চুন জাতীয় কথা বলা হয়েছে। কি কি ছিল? এক, এদিকে টেরাপড, দুই, এদিকে গ্লোবিজারিনা। টেরাপড আর গ্লোবিজারিনা, তাই না? তাহলে দুটো রয়েছে, এই দুটো সিন্ধুকর্দ কি হয়ে যাবে তাহলে আমাদের? টেরাপড এবং গ্লোবিজারিনা। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। অপশান, ও সরি সরি সরি, কি হবে? টেরাপড ও গ্লোবিজারিনা, ওখানে ডায়াটম লেখা ছিল, সরি। টেরাপড ও গ্লোবিজারিনা, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপ। আচ্ছা,
ভারত মহাসাগরের কথা বলতে গেলে আমাদের বঙ্গোপসাগরের পাশে থাকা ভারত মহাসাগরের যে আগ্নেয় দ্বীপটা, যেটাকে আমরা আমাদের ইন্ডিয়ার ব্যারেন আইল্যান্ড নামে জানি, ওটাও হবে। এছাড়াও আমাদের এখানকার অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মরিশাস, তাই তো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মরিশাস। নেক্সট দেখো কি বলেছে, পিকনোক্লাইন স্তরে গভীরতা বাড়ার সাথে সাথে জলের উষ্ণতা বাড়ে নাকি ঘনত্ব বাড়ে? পিকনোক্লাইন স্তর হচ্ছে সমুদ্র জলের ঠিক উপরের স্তরটা থেকে একটু নিচে চলে গেলে 200 থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত সমুদ্র জলের যে স্তরটা, সেই স্তরটাকে বলা হয় পিকনোক্লাইন স্তর। এই স্তরের সঠিক উত্তর কি হয়ে যাবে? উষ্ণতা বাড়ে, ঘনত্ব বাড়ে। অ্যাকচুয়ালি এই স্তরে ঘনত্বটা বাড়ে কিন্তু উষ্ণতাটা বাড়ে না, উষ্ণতাটা বাড়ে না। তাহলে সঠিক উত্তর কি হবে? শুধুমাত্র অপশন ডি, শুধুমাত্র বি সঠিক, তাই না? নেক্সট দেখো তারপরে 300 মিটার থেকে, দেখো একটু আগে আমি তোমাকে বললাম 200 মিটার থেকে 1000 মিটার, এবারে কোনো বইতে 200 মিটার থেকে 1000 মিটার আছে, কোনো বইতে 300 থেকে 1000 মিটার আছে। তাহলে ঠিক একই উত্তরটা পরে ঘুরিয়ে কি হয়ে উত্তর হয়ে যাবে? পিকনোক্লাইন স্তর। কোন স্তর? পিকনোক্লাইন স্তর। 300 থেকে 1000 মিটার গভীরতায় যেখানে অতি দ্রুত লবণতার পরিবর্তন হয় তাকে কি বলা হচ্ছে? পিকনোক্লাইন স্তর। মনে থাকবে। নেক্সট দেখো তারপরে নিচ। নিচ বলতে বোঝায় জীবকে, অজীব বস্তুকে, জীব সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকাকে। দেখো যেমন বলা হয় তুষার চিতা, পেঙ্গুইন, দুটো আলাদা জাতের প্রাণী, দুটো আলাদা জায়গায় বসবাস করে। তাহলে পেঙ্গুইন যে জায়গায় বসবাস করে, যেখানে খাওয়া দাওয়া করে, যে এরিয়াটায় সে বেঁচে থাকে, সেইটাকে বলা হয় পেঙ্গুইনের নিচ। একইভাবে তুষার চিতা যেখানে বাঁচে সেইটা হচ্ছে তুষার চিতার নিচ। তাহলে নিচ কোনটা? নিচ হচ্ছে গিয়ে জীব সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকা। নিচ হচ্ছে গিয়ে জীব সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকা। এছাড়াও এই জায়গাটাতে তোমরা আরো কিছু জিনিস পড়ে রাখবে, যেমন তোমাদেরকে বলে রাখি ইকোক্লাইন, ইকোজোন, ঠিক আছে? তারপরে বাস্তুতন্ত্র কাকে বলে, যেগুলো সংজ্ঞাগুলো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো দেখে থাকবে। নেক্সট, পুকুর, বিল বা হ্রদের, পুকুর, বিল বা হ্রদের স্থির জলের বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, মানে সরি, বাস্তুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এবারে সেখান থেকে জলজ বাস্তুতন্ত্রের দু রকম ভাগ ছিল, একটা হচ্ছে প্রবাহমান জল, একটা হচ্ছে স্থির জল। তাহলে এখানে স্থির জলের কথা বলেছে, স্থির জল হয়ে যাবে লেটিক। আর প্রবাহমান জলে হলে কি হতো? প্রবাহমান জল হলে উত্তরটা হয়ে যেত লোটিক, তাই না? সঠিক উত্তর অনেকে দিচ্ছে, উত্তর করতে থাকো কমেন্ট বক্সে। আমি আর সবার নাম নিচ্ছি না, কারণ সময় নষ্ট হবে এমনিতেই। দেখো পার্ট বি থেকে কি বলেছে, মানুষ জমির আদর্শ অনুপাত হলো কাম্য জনসংখ্যা। কথাটা ঠিক কি ভুল? কথাটা ঠিক, তাই তো? কথাটা ঠিক। তাহলে মানুষ জমির আদর্শ অনুপাত হলো কাম্য জনসংখ্যা। মানুষ জমির আদর্শ অনুপাত কাম্য জনসংখ্যা, তাহলে এই কথাটাও ঠিক। আবার বলেছে দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, কাম্য জনসংখ্যা কোনটা? আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে, তোমার পরিবারে যতজন আছে আর যেটুকু সম্পদ বাড়িতে রয়েছে, সেই সম্পদ দ্বারা পরিবারে যতজন ভালোভাবে খেতে পারবে, সেটাই হচ্ছে পরিবারের কাম্য জনসংখ্যা। তাহলে ঠিক এখানে কি বলেছে দেখো, দেশে যে পরিমাণ সম্পদ আছে তার ব্যবহারের জন্য সেই একই অনুপাত জনসংখ্যা থাকলে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। তাহলে বিবৃতি এ এবং বি, বি নয়, এখানে এস দেওয়া আছে, এস আর আর, যাই হোক দুটোই ঠিক হয়ে যাবে আর সঠিক ব্যাখ্যাও হয়ে যাবে, তাই তো? নেক্সট পরের কোশ্চেনে চলে যাব আমরা। কোশ্চেন নম্বর 17, পরিব্রাজনকারী কোন দেশের বসবাসের উদ্দেশ্যে আগমনকে, পরিব্রাজনকারীর যদি কোনো দেশে বসবাসের, দেখো পরিব্রাজন দুরকম হচ্ছে, এক কোথাও তুমি চলে যাও বা তুমি কোথাও থেকে চলে আসলে, আশাটাকে, এখানে আশাটাকে জিজ্ঞেস করেছে, আগমন অর্থাৎ আশাটাকে, আশাটাকে বলা হয় অভিবাসন। অর্থাৎ তুমি কোনো একটা গ্রামাঞ্চল থেকে উঠে এসে শহরে বসবাস করলে বা তুমি কোনো একটা শহর ছেড়ে গিয়ে অন্য কোনো শহরে থাকলে, এটাকে বলা হয় অভিবাসন। আর তুমি যদি চলে যাও তাহলে দেখো বলা আছে বাস্তু ত্যাগ। বাস্তু বলতে ঘর, বাস্তু ত্যাগ অর্থাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়া। যাই হোক পরেরটা দেখো, নাশপাতি আকৃতির চতুর্থ শ্রেণীর জনসংখ্যা পিরামিড দেখা যায়। নাশপাতি আকৃতির পিরামিড কোথায় দেখা যায়? নাশপাতি আকৃতির পিরামিড জাপানেও দেখা যায়, নরওয়েতে দেখা যায়, সুইডেন কিছুটা, অর্থাৎ উত্তর হয়ে যাবে এখানে সবকটি দেশ। এখানের অপশান অনুযায়ী সবকটি দেশ, নরওয়ে আর সুইডেন, জাপানে দেখাই যায়, সুইডেন কেউ কেউ বলে ঘন্টা আকৃতির, কেউ কেউ বলে নাশপাতি আকৃতির, তো এখানের অপশানের ক্ষেত্রে আমরা ওটাকে নাশপাতি আকৃতির ধরবো। নেক্সট,
বিশ্বের একটি অতি বিরল, আচ্ছা মধ্য ইউরোপ তো লোক বসবাস করে, দক্ষিণ পূর্ব এশিয়া সব থেকে পরিমাণে লোক বসবাস করছে, কম্পাস তৃণভূমি অঞ্চলে তাও কিছু লোক আছে, মিলে বসতে পারো। গ্রিনল্যান্ড, অপশন সি গ্রিনল্যান্ড, মিলে বসো। গ্রিনল্যান্ড হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। তাহলে কি হলো, বিশ্বের একটি অতি বিরল জনবসতিপূর্ণ অঞ্চল হয়ে যাবে গ্রিনল্যান্ড। কি হবে, গ্রিনল্যান্ড। নেক্সট, পশুপালক যাযাবর শ্রেণীর কি বলেছে, পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক যে পরিব্রাজন, অর্থাৎ কি তোমরা দেখে থাকবে বা শুনে থাকবে বেশ কিছু অঞ্চল যেমন লাদাখ অঞ্চলে আমরা দেখতে পাই কিছু কিছু পশুপালক গোষ্ঠীরা সবার প্রথমে পাহাড়ের নিচু স্থানে থাকে, সেখানে পশু চড়াই করে, যখন সেখানে ঘাস শেষ হয়ে যায় তারা আবার উপর দিকে উঠে যায়, আবার শীতকালে যখন বরফ পড়তে শুরু করে তখন আবার তারা পাহাড়ের নিচে নেমে আসে। এই ধরনের তাদের যে পরিব্রাজন যাওয়া আসা তারা প্রতিনিয়ত করছে, এই পরিব্রাজনটাকে বলা হচ্ছে কি ট্রান্স হিউম্যানস, এই মানুষগুলোকে বলা হয় ট্রান্স হিউম্যানস। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর কোশ্চেন, কোনো নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে কত লোক মারা গেছে সেটা বের করা হয় সিডিআর। ডি সমান কি বলেছে, মৃত্যুর সংখ্যা, এবং পি সমান নির্দিষ্ট বয়সের সংখ্যা। এর উত্তরটা কি হয়ে যাবে সঠিক উত্তরটা, অপশান ডি, সিডিআর ইজ ইকুয়াল টু ডি বাই পি ইন্টু 1000, তাই না। দেখো পরের উত্তর, মরণশীল নিয়ন্ত্রক নয় কোনটি, মরণশীলতার নিয়ন্ত্রক নয় কোনটি। আচ্ছা, খাদ্যাভাবের জন্য মানুষ মরে না, খেতে না পেলে মানুষ মরবে তো, মরবে, তাহলে এটা মরণশীলতার নিয়ন্ত্রক। চিকিৎসার অভাবে মানুষ মারা যায়, তাহলে এটাও নিয়ন্ত্রক। প্রাকৃতিক বিপর্যয়, আমরা দেখছি আজকের দিনে আসামের কথা কি পরিমাণে মানুষ মারা যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, তাই না, তাহলে এটাও হবে। কিন্তু এই যে পরিব্রাজন, একটা মানুষ এক জায়গায় ছেড়ে অন্য জায়গায় চলে গেল, তাহলে কি সে মারা গেল, নিশ্চয়ই নয়, পরিব্রাজন তাহলে হয়ে যাবে আমাদের এখানকার উত্তর, তাই তো। বিচ্ছিন্নভাবে জলের উৎসের কাছাকাছি বা পার্বত্য অঞ্চলে অতি সংকীর্ণ কৃষিযোগ্য জমির সুবিধার ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বসতি যেগুলো গড়ে ওঠে, এগুলোকে আমরা বলি হ্যামলেট। কি বলি, বিচ্ছিন্নাকৃতি বসতি যেগুলো মূল স্রোত থেকে, তাদেরকে আমরা বলি হ্যামলেট। 20 থেকে 25টা বাড়ি থাকে এই হ্যামলেটগুলোতে, আমরা জানি, ব্যাস। নেক্সট দেখো, কোন নগরীর ব্যবসা বাণিজ্য ও পৌর কর্মতৎপরতার কেন্দ্রটি হলো, কি হবে, সিবিডি অঞ্চল। আগের দিন আমরা করেছিলাম, এরকম একটা কোশ্চেন ছিল, তাই না, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ কি যে কোনো শহরের মূল প্রাণকেন্দ্র, মধ্যম জায়গাটা। নেক্সট, বন্যাপ্রবণ অঞ্চলে অপেক্ষাকৃত উঁচু অংশে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে, একে বলে আর্দ্রবিন্দু, সমানতি রেখা বরাবর, পুনর্বাসন, শুষ্ক বিন্দু। দেখো দু ক্ষেত্রে বসতি দেখা যায়। এক, আগের দিনের যে চ্যাপ্টারগুলো ছিল, যে পেজগুলো নম্বরগুলো ছিল, সেখানে আমরা পড়েছিলাম যে কোনো জায়গার মরুদ্যানকে কেন্দ্র করে যে বসতিটা গড়ে ওঠে, মরুদ্যানকে কেন্দ্র করে যেটা গড়ে ওঠে তাকে বলা হয় জলবিন্দু বসতি। আর শুষ্ক অঞ্চলে যে বসতিটা গড়ে ওঠে নদী উপকূলীয়বর্তী অঞ্চলে, তাকে বলা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। আগের দিন এটা ছিল জলবিন্দু বসতি, এটা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। আচ্ছা, পার্ট সি, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন কি আছে দেখো, বলেছে ভারতে নারী পুরুষ অনুপাত সব থেকে বেশি কোন রাজ্য, কেরল। নারী পুরুষের অনুপাত সব থেকে ভালো, সব থেকে বেশি হচ্ছে কেরল। নেক্সট, গাছের শিকড় বিন্দু বিন্দু করে প্রয়োজন মতো জল দেওয়া, শিকড়ে বিন্দু বিন্দু, আমরা বলি না ড্রপ পড়ছে, ড্রপ, তাহলে কি হয়ে যাবে, ড্রপ পদ্ধতি। কি পদ্ধতি, ড্রপ পদ্ধতি। যে সমস্ত জায়গাগুলোতে জলের খুব অভাব, তারা এই সব পদ্ধতি ইউজ করে ওই সব এরিয়াগুলোতে আমরা চাষবাস করি। ভারতের বৃহত্তম তৈলক্ষেত্রের নাম কি, বোম্বে হাই। বোম্বে হাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট কি বলেছে, ওটিই, ওশান থার্মাল এনার্জি কনজারভেশন, না কি আছে, কনভেনশন, তাই তো। তাহলে ওশান থার্মাল এনার্জি কনভেনশন, এই যে প্ল্যান্টটা ভারতের কোথায় অবস্থিত, এই প্ল্যান্টটা ভারতের কোথায় অবস্থিত, দেখি কমেন্ট করো। কেউ নাই, তাহলে সঠিক উত্তর দিচ্ছে কে, অপশন ডি, লাক্ষাদ্বীপের
কাওয়ারাতি, লাক্ষাদ্বীপের কাওয়ারাতি, সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপের কাওয়ারাতি, তাই তো। পরের প্রশ্ন দেখো, একটা ছোট্ট ক্যালকুলেশন দেওয়া রয়েছে তোমাদের জন্য, যদিও তোমরা অঙ্ককে ভয় পাও তবুও দেখে নাও একটু কি হচ্ছে। এটার সিম্পল 190 ডিভাইডেড বাই 141 ইন্টু কত হবে, ইন্টু 100, তাই তো। যেটা বেরাবে ওটাই কত বেরাবে, উত্তর বেরাবে 134.75%, তাই তো। ভেরি গুড, ওনাকে সঠিক উত্তর কমেন্ট করছে খুব ভালোভাবে, পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছে সবাই। ভারতের শ্বেত বিপ্লবের জনক, ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, ডক্টর ভার্গিস কুরিয়ান। আচ্ছা, শ্বেত বিপ্লব বাদ দিয়ে এখানে আরো কিছুগুলো নাম রয়েছে, তাই না। এই নরম্যান বোরলগ নামটা কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, কমেন্ট করে জানাও, কোন বিপ্লবের সঙ্গে যুক্ত। নরম্যান বোরলগ ওয়ার্ল্ড ওয়াইজ সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত। আর ভারতের সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত নামটা কি, ডক্টর এম.এস. স্বামীনাথন। আর একজন আছে হীরালাল চৌধুরী, কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, কমেন্ট করো, কোন বিপ্লবের সঙ্গে যুক্ত হীরালাল চৌধুরী। হীরালাল চৌধুরী কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, নীল বিপ্লবের সঙ্গে যুক্ত। ভেরি গুড, নীল বিপ্লবের সঙ্গে যুক্ত। রেটুন প্রথা প্রচলিত আছে, আগের দিনেই করেছি আমরা রেটুন প্রথা, বলেছিলাম আখ গাছের গোড়া, তাই না। তাই রেটুন হয়ে যাবে আখ চাষ, রেটুন হয়ে যাবে আখ চাষ। ন্যাশনাল ডেয়ারি গ্রিডের মাধ্যমে উদ্বুদ্ধ দুধ ও দুধজাত পদার্থ ঘাটতিযুক্ত অঞ্চলে সরবরাহের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় বলেছে দুধের উৎপাদন উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। 1970 সালে অপারেশন ফ্ল্যাট কর্মসূচির মাধ্যমে দেশের 18টি দুধের বলয়কে 4টি মহানগরে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা ক্রেতাদের স্বার্থে যুক্ত করা হয়েছে। 1985 সালের শেষ দিকে ভারতের মধ্যে প্রায় 43,000 দোহ সমবায় সংস্থা গড়ে উঠেছে। কোনটার পরে কোনটা হবে, দেখো এখানে সবার প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে শ্বেত বিপ্লব আসলো, দুধ উৎপাদনের উল্লেখযোগ্য বৃদ্ধি পেল, তাহলে সবার ফার্স্ট হয়ে যাচ্ছে 2 নম্বরটা, সবার প্রথম হয়ে যাচ্ছে 2 নম্বরটা। এরপরে হয়ে যাচ্ছে 3-এরটা হচ্ছে 2 নম্বর, 4-এরটা হচ্ছে 3 নম্বর, এবং সব শেষে হয়ে যাচ্ছে 1 নম্বর। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, অপশন সি, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। নেক্সট, ইস্ট ওয়েস্ট মেট্রো যুক্ত করেছে। ইস্ট ওয়েস্ট বলতে এখানে কলকাতার কথা বলা হচ্ছে, তাই তো। আমরা কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোতে অনেকেই চড়েছি। এই মেট্রোটা যুক্ত করে হাওড়া আর সল্ট লেককে। সল্ট লেক সেক্টর 5 যেখানে রয়েছে, অনেকে এক্সাম দিতে গেছে ওখানে, তাই না। এই সল্ট লেকের কাছে সেক্টর 5-এ, ওইটা হচ্ছে লাস্ট স্টেশন ওই জায়গা। আচ্ছা, ও সরি, আর একটা প্রশ্ন রয়ে গেছে। 35 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের অনুকূল বাণিজ্যের উদ্বৃত্তর ক্ষেত্রে সঠিক সূত্র। বাণিজ্যের উদ্বৃত্ত, উদ্বৃত্ত বলতে বাড়তি হয়ে যাওয়া, তাই না। তাহলে বাড়তি কখন হবে, আমি যত টাকা ইনকাম করব তার থেকে বেশি যদি খরচ করি তাহলে বাড়তি হবে, তো হবে বাড়তি, হবে না, হবে না, তাই তো। তাহলে বাড়তি কখন হবে, যখন আমার আমদানি ব্যয় কম লাগবে এবং রপ্তানির আয়টা বেশি হবে। আমদানির ব্যয়টা কমবে এবং রপ্তানির আয়টা বেশি হবে, তখন আমাদের বাড়তি হবে, তাই না। তাহলে উদ্বৃত্তর কথা বললে আমরা অপশন বি সঙ্গে যাব। নেক্সট, পরবর্তী পেজ নম্বর, এটা নয় সরি, এই যে 138 238, তাহলে এসি 238, ওইটাই তো বলছি। এরপরে নেক্সট পার্টটা আমরা করব নাকি, এসি 238, তাই তো। দেখো কি বলেছে সবার প্রথম প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবনের অংশ নয়, পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবনের অংশ নয়। কেন অংশ নয়, কারণ হচ্ছে গিয়ে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ক্ষয়ভবন প্রবল আকার ধারণ করে। যদি এটা হয় তাহলে ক্ষয়ভবনের অংশ হবে না কেন বলো, হবে।
পুঞ্জিত ক্ষয় প্রবল বিপর্যয় ঘটে, হ্যাঁ ঘটতেই পারে, তার সঙ্গে তো আমার ক্ষয়ভবন হবে কি হবে না তার সম্পর্ক তো নেই। কিন্তু এই যে বলেছে পুঞ্জিত ক্ষয় অভিকর্ষের বলের মুখ্য ভূমিকা নেয়, অন্যান্য ক্ষেত্রে ক্ষয়ভবনের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত শক্তিগুলো কাজ করে, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কিন্তু সেই শক্তিগুলো কাজ করে না, অন্য শক্তি কাজ করে। তাই জন্য কি হয়ে যাবে এখানকার উত্তর, এই কথাটা হচ্ছে ভুল, বাকি সবগুলো কথা ঠিক রয়েছে, তাই না? পরবর্তীতে সত্য মিথ্যা পড়তে বলেছে, বিবৃতিটাতে বলেছে সমুদ্র তলদেশে মহিষপান অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়, একদম ঠিক কথা। শীতল সমুদ্রে ডায়াটম জাতীয় সিন্ধুকরদের পরিমাণ বেশি হয়, তাও ঠিক। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে জলের ঘনত্ব সর্বাধিক হয়, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে জলের ঘনত্ব বেশি হয় না, কারণ কি প্রত্যেক দিন বাষ্পীভবনের সাথে সাথে ওখানে প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়, তাই নতুন জলের স্রোত এসে মিশে, তাই এটা হয় না। নেক্সট, আন্টার্কটিকার সমুদ্রের ক্রিল জাতীয় চিংড়ি মাছ পাওয়া যায়, এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 ঠিক, 2 ঠিক, 3 ভুল, 4 ঠিক। কোন অপশানে রয়েছে বলো? অপশন বি, অপশন বি। এ সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট, কোন নির্দিষ্ট জীব প্রজাতি কোন নির্দিষ্ট জীব প্রজাতি ও জীব গোষ্ঠী বাস্তুতন্ত্রের সম্পর্কে আলোচনার বিষয়কে বলে ড্যাশ ও ড্যাশ। দেখো দুটো কথা জিজ্ঞেস করেছি, এক সবার প্রথমে নির্দিষ্ট জীব প্রজাতি, তারপরে হচ্ছে জীব গোষ্ঠী। নির্দিষ্ট জীব প্রজাতির কথা যখন আমরা বলি তাকে আমরা বলি নির্দিষ্ট, নিজের বলেছিলাম না অটো, অটো ইকোলজি। প্রথমটাকে কি বলি? অটো ইকোলজি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলি সিন ইকোলজি। কি বলা হয়? সিন ইকোলজি, অটো ইকোলজি এবং সিন ইকোলজি। পরের প্রশ্ন কি রয়েছে? নিম্নের কোন বৈশিষ্ট্যটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? নিচের কোন বৈশিষ্ট্যটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো, এক বলেছে জীবমণ্ডল বাস্তুতন্ত্রের বৃহত্তম একক, হ্যাঁ ঠিক কথা। পৃথিবীর সকল সজীব পদার্থ জীবমণ্ডলের অন্তর্গত বলে এটি জীবন্ত প্রণালী, এটাও ঠিক। অপশন সিতে রয়েছে জীবমণ্ডল সজীব ও জড় উপাদান এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে পারস্পরিক অন্তঃসম্পর্ক ও মিথস্ক্রিয়ার দ্বারা জীবকুলের ভারসাম্য বজায় থাকে, এটাও ঠিক। কিন্তু এইখানে যা দেখো, বায়ুমণ্ডলে 800 মিটার, এটা 800 হয় না। মাটিতে 50, এটা অ্যাকচুয়ালি ওই 300 থেকে 400 ধারাধারি হয়, 300 মিটার ধরে রাখো গড়ে। এদিকে 10 মিটার হয় এবং এখানে ওই 200 মিটারের ধারাধারি হয়। তাহলে এই উত্তরটা আমাদের ভুল হয়ে যাবে, তাই না? কোশ্চেনগুলো ঝাপসা লাগছে? ফোনের রিজিউমটা একটু বাড়িয়ে দাও ভিডিওর। এবার দেখো না, দেখতে পাচ্ছ ঠিক করে? আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। কোন নির্দিষ্ট জীব প্রজাতি ও জীব গোষ্ঠী, এইটা কোন প্রশ্নটা বুঝতে পারলেন না? প্রশ্নের নাম্বারটা কমেন্ট করো। দেখো, আচ্ছা আমি 3 নম্বর কোশ্চেন থেকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, বলেছে কোন নির্দিষ্ট জীব প্রজাতি, একটা হচ্ছে জীব প্রজাতি আর জীব গোষ্ঠী। ঘটনাটা হচ্ছে গিয়ে, যখন আমরা ধরো মানুষ, শুধু মানুষের সম্বন্ধে পড়ছি, তাকে আমরা বলি অটো ইকোলজি। যে কোনো জীব প্রজাতি, মানুষ হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে। এবারে যখন আমরা কুকুর, গরু, ছাগল, মানুষ সবার সাথে একসঙ্গে আমাদের যে সামাজিক পরিবেশটাতে যে যে জীবগুলো রয়েছে তাদের সবাইকে নিয়ে পড়ছি, তখন সেটাকে বলা হয় সিন ইকোলজি। ঠিক আছে? তাহলে অটো ইকোলজি হচ্ছে সিঙ্গেল একটা প্রজাতিকে নিয়ে, আর জীব গোষ্ঠীকে নিয়ে পড়াশোনাটাকে তাকে বলা হয় সিন ইকোলজি। পরের কোশ্চেনটাতে বলা ছিল নিচের কোনটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? নিচের কোনটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো, জীবমণ্ডলের ক্ষেত্রে যেটা প্রযোজ্য নয় সেটা হচ্ছে গিয়ে, এক, জীবমণ্ডল বাস্তুতন্ত্রের বৃহত্তম একক, এটা ঠিক কথা, অতএব প্রযোজ্য। পৃথিবীর সকল জীবের
সকল সজীব পদার্থ জীবমণ্ডলের অন্তর্গত বলে এটি জীবন্ত প্রণালী। যত রকমের সজীব পদার্থগুলো সজীব যাদের জীবন আছে তারা তো কার অন্তর্গত? জীবমণ্ডলের অন্তর্গত। তাই জন্য এই জীবমণ্ডলটা হচ্ছে একটা জীবন্ত প্রণালী, তাই না? কিন্তু তারপরের কথাটা কি বলা হচ্ছে? জীবমণ্ডলের সজীব ও জড় উপাদান এবং প্রাকৃতিক পরিবেশ। জীবমণ্ডল কি একলা? ধরো আমি যদি জীব হই, আমি একজন মানুষ, তাই না? তাহলে আমি জীব মানে কি আমি একলাই জীব? না, আমাকে বেঁচে থাকতে গেলে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আমি জল গ্রহণ করছি, আমি খাবার খাচ্ছি। তাহলে এই পরিবেশে থাকা জল, মাটি, বাতাস, সূর্যালোক, এই সমগ্র বস্তু কণাগুলোর উপরে আমি নির্ভর করে বেঁচে আছি কি না? আছি তো। ওরা কি জীব? জল কি জীব? নয়। জল জীব নয়, অথচ জল ছাড়া আমি বাঁচবো না। বাতাস জীব নয়, কিন্তু বাতাস ছাড়া আমি বাঁচবো না, তাই না? তাহলে এই প্রকৃতিতে জীবমণ্ডলের সজীব উপাদান, জড় উপাদান এবং প্রাকৃতিক যে পরিবেশের মধ্যে অন্তঃসম্পর্ক এবং মিথস্ক্রিয়ার দ্বারা জীবগুলোর ভারসাম্য বজায় থাকে। তাহলে এই কথাটাও যথেষ্ট ঠিক। নেক্সট কথাটাতে বলা ছিল বায়ুমণ্ডলে 800 মিটার উচ্চতা পর্যন্ত, মানে বায়ুমণ্ডলের উপর দিকে 800 মিটার পর্যন্ত, মাটির নিচে 50 মিটার পর্যন্ত এবং সমুদ্র জলে 700 মিটার পর্যন্ত জীবের সব থেকে বেশি সমাবেশ পাওয়া যায়। কিন্তু না, জীবের সব থেকে বেশি সমাবেশ পাওয়া যায় বায়ুমণ্ডলে 300 মিটার পর্যন্ত, জলমণ্ডলে বা সমুদ্রের নিচে 200 মিটার পর্যন্ত যতটা অবধি সূর্যালোক পৌঁছায়, এবং মাটির গভীরে মাত্র 10 মিটার পর্যন্ত। তাহলে এই উত্তরটা তার জন্য ভুল হয়ে গেল। এখানে কোশ্চেনটাই বলা ছিল, দেখো নিচের কোন বৈশিষ্ট্যটি জীবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটা প্রযোজ্য নয়? তাহলে আমার এই উত্তরটা হচ্ছে এটা প্রযোজ্য নয়, তাই না? নেক্সট পরের কোশ্চেন করব আমরা। পর্বতের নিরবিচ্ছিন্ন বিস্তার, বাম দিক ডান দিক মেলানো, শিলাস্তরের গঠনের সাদৃশ্য, মধ্য আটলান্টিক শৈলশিরা, ক্রান্তীয় অঞ্চলের হিমবাহ। কি হয়ে যাবে? মধ্য আটলান্টিক শৈলশিরা কিটা? সমুদ্রবক্ষের বিস্তারে আমরা পড়েছিলাম তো, সমুদ্রতলের বিস্তার। ক্রান্তীয় অঞ্চলের হিমবাহ, একটা হিমবাহ ক্রান্তীয় অঞ্চল বলেছে, এটা কি জলবায়ুর কথা বলা হচ্ছে না? তাহলে জলবায়ু হয়ে যাবে। নেক্সট, শিলামণ্ডলের গঠনের সাদৃশ্য কোনটা হবে? অপশান ডি। শিলামণ্ডলের গঠনের সাদৃশ্য হয়ে যাচ্ছে অপশান ডি। আর পর্বতের নিরবিচ্ছিন্ন বিস্তার হয়ে যাচ্ছে মহাদেশগুলির একসাথে ছিল, মধ্য থেকে ভেঙে বিচ্ছিন্ন হয়েছে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অপশান এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান এ। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে এবং পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? গ্রেড শব্দটার ক্ষেত্রে তোমরা প্রত্যেকে শুনেছো, গ্রেড শব্দটা সবার প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্ট, তাই না? তাহলে এটা হয়ে যাবে জি.কে. গিলবার্ট। দেখো জি.কে. গিলবার্ট এই অপশানটাতে আছে আর এই অপশানটাতে আছে, কিন্তু হ্যারি হ্যাসের ক্ষেত্রে হবে না, তাই জন্য সঠিক উত্তর হয়ে যাবে সি। তাহলে জি.কে. গিলবার্ট প্রথম উত্তর এবং চেম্বারলিন ও সলিসব্যারি হচ্ছে দ্বিতীয় উত্তর, তাই না? দেখো অপশান সি হয়ে গেল সঠিক উত্তর আমাদের। কোনটা? 6 দাগের। 7 দাগের কোশ্চেন, হিমবাহের কার্যের ফলে পর্বতের উপরিভাগ থেকে পদদেশ পর্যন্ত ভূমিরূপের ক্রমান্বয়ে সাজাও। কি হবে? এটা পার্বত্য অঞ্চলের হিমবাহের ক্ষেত্রে সবার প্রথম এই যে তীক্ষ্ণ শীর্ষটা, এই তীক্ষ্ণ শীর্ষটাকে আমরা কি বলি? পিরামিড চূড় বলি। তারপরে এইখানেই তৈরি হয় করি বা সার্ক, এই অঞ্চলটাতে, তাই না? এই অঞ্চলটাতে করি বা সার্ক তৈরি হয়। আর এই করি বা সার্কের পরেই নিচের দিকে যখন এই করি বা সার্ক নেমে যেতে শুরু করে তখন সেখানে তৈরি হয় হিমদ্রোণী। তাহলে সার্ক তৈরি হচ্ছে পিরামিড চূড় আগে, তারপরে সার্ক, তারপর হিমদ্রোণী, আর সবশেষে হচ্ছে ড্রামলিন। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। করতে পারছো সবাই উত্তরগুলো? দেখে নাও, বইতে দাগ দিয়ে নিতে পারো, তবে এই উত্তরগুলো পড়ে যাবে প্রত্যেকে ভালোভাবে। নিচের কোনটা ভুল? কি বলেছে এখানে? ভুল উত্তর হচ্ছে রোমেনীয় খাত কর্কটক্রান্তি রেখা। কারণ কি? এই যে খাতটা, এই খাতটা দেখা যায় নিরক্ষ রেখার পাশাপাশি। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ঠিক এইরকম একটা জায়গাতে এই খাতটা দেখা যায় নিরক্ষীয় অঞ্চলের পাশাপাশি। বাকি এটাও ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 26 পয়েন্ট সামথিং, অর্থাৎ আমরা ধরতে পারি এখানে
27 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ধরতে পারি? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 26 পয়েন্ট সামথিং বলতে 26.5, 26.57, 57, তাহলে 5 এর থেকে উপরে হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা 27 হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ঘনীভবন তখন ঘটে যখন বায়ু তার শিশিরাঙ্কের তাপমাত্রায় পৌঁছায়। ঘনীভবন তাহলে কখন ঘটছে? বায়ু যখন তার শিশিরাঙ্কের তাপমাত্রায় পৌঁছায়, এটা আমরা পড়েছি, আমরা জানি এটা। তারপরেই বলা হচ্ছে শিশিরাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে বায়ু জলীয় বাষ্প তরল হয়ে জলে পরিণত হয়। জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুটা যদি তরল হয়ে জলে না পরিণত হয়, তাহলে কি তুমি শিশির পড়ছে বলে বলবে? বলবে না। তাহলে দুটো কথাই ঠিক রয়েছে এবং একে অপরের যথার্থ ব্যাখ্যাও, একে অপরের সঠিক ব্যাখ্যাও। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা, আচ্ছা এটা তোমরা কমেন্ট করো দেখছি আমি। 11 দাগের কোশ্চেনটা, কোশ্চেনটাতে বলা হচ্ছে এই যে বরফ ছিল, বরফ, জল আর জলীয় বাষ্প, তিনটে উপাদান। একটা উপাদান বরফ, একটা উপাদান জল, একটা উপাদান জলীয় বাষ্প। বরফ থেকে জলীয় বাষ্প ডাইরেক্ট হয়ে যাওয়াকে কি বলে? জল থেকে জলীয় বাষ্প হওয়াকে কি বলে? জল থেকে বরফ হওয়াকে বা বরফ থেকে জল হওয়াকে কি বলে? সবাই উত্তর কমেন্ট করবে। ক্লাসটা পারলে তোমাদের প্রত্যেকটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই জুড়তে পারে। অপশন, সঠিক উত্তর কি হবে? দেখো, জল থেকে জলীয় বাষ্প। আচ্ছা, 1 নম্বরটা এখানে আছে, বরফ থেকে জল বা জল থেকে বরফ। অ্যাকচুয়ালি বরফ থেকে জল, তীরটা যেহেতু দুদিকেই দেওয়া আছে, তো এইটাকে বলা হয় কি? গলন। বরফ থেকে যখনই জল হবে, দেখো এই দিক থেকে জল থেকে বরফ লেখা আছে হিমায়ন বলে লেখা আছে, দেখতে পাচ্ছ? হিমায়ন বলে লেখা আছে, কিন্তু বরফ থেকে জল এইখানে প্রশ্ন চিহ্নটা দেওয়া আছে, আছে না? তাহলে এই 1 নম্বরটা কি হয়? বরফ থেকে জল হলে কি হয়? বরফ থেকে জল কি করে হয়? গলে গেলে হয়, তাহলে গলন হয়ে যাবে। দেখো আর কোনোটা কি গলন আছে? তার মানে আমার সঠিক উত্তর এটাই হয়ে যাবে, হবে না? বাষ্পীভবন, দেখো 2 নম্বরটা বলেছে জলীয় বাষ্প থেকে জল তরল জলে পরিণত হলে ঘনীভবন হয়, কিন্তু এদিকে 2 নম্বরে দেওয়া আছে তরল জল থেকে জলীয় বাষ্প যদি হয় তাহলে কি হবে? বাষ্পীভবন। আবার একইভাবে কঠিন বরফ থেকে সরাসরি জলীয় বাষ্প হচ্ছে, কি হয়ে যাবে? ঊর্ধ্বপাতন। কি হয়ে যাবে? ঊর্ধ্বপাতন। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি। সঠিক উত্তর হবে অপশন বি। ভেরি গুড, যারা অপশন বি দিয়েছো। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। খুব সোজা একটা সুন্দর ছোট্ট কোশ্চেন দেওয়া রয়েছে। পরিচলন বৃষ্টিপাতকে বলা হয় 4 o'clock রেন, এটা তোমরা প্রত্যেকে পারবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ হচ্ছে গিয়ে সীমান্ত বৃষ্টি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে বৃষ্টির ছায়া অঞ্চল কোথায়? অনুপাত ঢাল। আর শৈলক্ষে বৃষ্টিপাত হয় প্রতিপাত ঢালে। এই দুটো যেমন আছে তেমনি থাকবে, আগে দুটো চেঞ্জ হবে। কি হয়ে যাবে? অপশান অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। তারপরে চুনাপাথরের গুহায় গঠিত দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে বলা হয় হেলিকটাইট। যদি সরাসরি বৃদ্ধি পায় তাহলে বলা হতো স্ট্যালাকটাইট, এবং নিচ থেকে বৃদ্ধি পেলে তাকে বলা হয় স্ট্যালাগমাইট, আর যদি বাঁকানোভাবে থাকে তাহলে বলা হয় হেলিকটাইট। নেক্সট, পরের ডান অলিন্দ বাম অলিন্দ, সরি ডান স্তম্ভ বাম স্তম্ভ, ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলাতে বলেছে। কি হবে দেখো, হোলোকাস্ট, মোরোকাস্ট, সিউডোকাস্ট, ফ্লুভিওকাস্ট। সবার প্রথমেই অপশান 4-এরটা হয়ে যাবে অপশান এ। 4টা হয়ে গেল এ। তারপরে 3-এরটা কি হবে? 3-এরটা হয়ে যাবে বি। 3-এরটা হয়ে গেল বি। 2-এরটা কি হবে? 2-এর অপশান সি, 3-এর অপশান ডি, 3-এর অপশান ডি, 4-এরটা হচ্ছে অপশান 4 তো এ দিয়ে দিচ্ছি, 1-এরটা 1-এর বি। কোন উত্তরটাতে রয়েছে? অপশান ডি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি। সমুদ্র জলের গড় লবণতা, এই কথাটার অর্থ আগের দিনই আমরা করেছিলাম, এটা আমি উত্তর বলবো না, তোমরা উত্তর করবে। কি হবে? 15টা
উত্তর করো সবাই দেখি। অপশন ডি। তাহলে প্রতি কিলোগ্রাম, তাই না, 34 গ্রাম। এটা সিম্বলটাকে কি বলা হয় আগের দিন বলেছিলাম? পার থাউজেন্ড, প্রতি হাজার, বা ইংরেজিতে লিখতে পারো, তাই তো। নেক্সট 16 দাগের কোশ্চেন, গ্রিনফিল্ড বিমান প্রকল্প। আচ্ছা, তোমরা যদি শুনে থাকো, এই রিসেন্ট ভারতে একটা প্রকল্প চলছে খুব ভালো রকম, দেখবে যেগুলো পতিত জমি, সেই সমস্ত ঝাড়খণ্ডের সাইডে, বিহারের সাইডে, এই সমস্ত জায়গাগুলোতে, ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে, তারপরে ছত্তিশগড় এই সমস্ত জেলাগুলোতে, সরি রাজ্যগুলোতে দেখা যাচ্ছে পতিত জমিগুলোতে ভারতের যে সমস্ত স্থানে কোনো বিমানবন্দর নেই, সেখানে নতুন বিমানবন্দর নির্মাণের একটা প্রকল্প চলছে, এটাকে বলা হয় গ্রিনফিল্ড বিমানবন্দর। গগন প্রযুক্তি কিসের সাথে যুক্ত? গগন প্রযুক্তি মডার্ন ইন্ডিয়ার একটা নতুন প্রযুক্তি, তাই না। গগন প্রযুক্তি হয়ে যাবে, কি হবে, স্যাটেলাইট ভিত্তিক এবং এভিয়েশন ও নেভিগেশন। নেক্সট, একটি দেশের আমদানি রপ্তানির তুলনায় প্রতি বছর বেশি হচ্ছে, এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে, এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী প্রভাব কি ফেলতে পারে? আমরা জানি এক সময় এই মুদ্রাস্ফীতি আমাদের দেশে দেখা গেছিল, তাই না, ডক্টর মনমোহন সিং এর টাইমে। এটাকে বলা হয় দেশের মুদ্রার মান কমতে শুরু করবে, অর্থাৎ ডলারের ভ্যালু বেড়ে যাবে এবং আমাদের দেশের মুদ্রার ভ্যালুটা কমে যাবে। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনির নাম কি? কর্ণাটকের কুদ্রেমুখ। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না। তারপরে দেখো একটা খুব সুন্দর শব্দ দিয়েছে, নাম্মাকু নাম্মে থিতাম, কোথাকার ভাষা? এই শব্দটার অর্থ কি জানো? বাড়ির ছাদে জল সংরক্ষণ, বাড়ির ছাদে জল সংরক্ষণ। এবারে তোমরা বুঝতে পারছো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের? তামিলনাড়ু। নেক্সট, আমি একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, কেন এমনিতেই রাত হয়েছে। নেক্সট বলেছে অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বক্তব্যটি প্রযোজ্য নয়? অপ্রচলিত শক্তির সম্বন্ধে কোনটা ঠিক নয়? আচ্ছা, এইখানে দেখা রয়েছে এর উৎসগুলি সহজলভ্য নয়। অপ্রচলিত শক্তি, বর্তমানের শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো কি প্রচলিত নয়? যেখানে সেখানে আসে, তাই না। তাহলে এটা হয়ে যাবে সব জায়গায় সহজলভ্য হয়, নয় হবে না, তাই তো। তারপরেরটা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাষ করাটাকে কি বলে? পড়েছিলাম আমরা শস্যাবর্তন, আমরা এটা পড়েছিলাম কি? শস্যাবর্তন। নেক্সট, কোন বিষয়টি সবুজ বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা? ফসলের উৎপাদন বেড়েছে, ফসলের উৎপাদনশীলতা বেড়েছে, গ্রামীণ অর্থনীতি উন্নয়ন হয়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সবকটি প্রযোজ্য। সঠিক উত্তর সবকটি। ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হলে ক্রমানুসারে কি দেখা যাবে? একদম পূর্বে, ভারতের এই সাইডটাকে যদি আমরা দেখতে যাই, তাই না, এই দিক থেকে এখানে কার্পাস চাষ পাবো, কার্পাস চাষের পরে কি চাষ পাবো? কার্পাস চাষের পরে এই অঞ্চলটাতে আখ চাষ পাবো, তারপরে এই অঞ্চলটাতে পাট চাষ পাবো, আর একদম এদিকে চলে গেলে পাবো চা চাষ, তাই তো। তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তর? কত দাগ? অপশন সি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কার্পাস, আখ, পাট, চা। 25 নম্বর কোশ্চেন, ড্যাশ খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা 100 কোটি অতিক্রম করে? মনে রাখবে 2001 সালে ভারতের জনসংখ্যা 102 কোটি সামথিং ছিল, 102 কোটি সামথিং। তাহলে ক্রস করেছিল কবে? 2001-এ, তার আগে কম ছিল। এইভাবে রাস্তার ধারে যখন বাড়ি তৈরি হয়, এই বাড়িগুলোকে কি বলে? এই বাড়িগুলোকে বলা হয় রৈখিক বসতি। কি বলা হয়? রৈখিক বসতি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাই না। নেক্সট, শিল্প শহর, তোমরা জানো শিল্প রয়েছে কোথায়? আমাদের দুর্গাপুরে শিল্প রয়েছে। দুর্গ বা সামরিক শহর? গোয়ালিয়র। দুর্গ বা সামরিক শহর? সাংস্কৃতিক শহর কোনটা? সাংস্কৃতিক শহর হচ্ছে ইংল্যান্ডের অক্সফোর্ড সাংস্কৃতিক শহর। বন্দর শহর কোনটা? সিঙ্গাপুর। বন্দর শহর হচ্ছে সিঙ্গাপুর। অপশন কোনটা ঠিক হবে? অপশন সি, অপশন সি।
কনারভেশন শব্দটি সবার প্রথম কে ব্যবহার করেন? কনারভেশন ব্যবহার করেছিলেন প্যাট্রিক গ্যাডেস। অপশন সি হয়ে যাচ্ছে প্যাট্রিক গ্যাডেস। ভারতের পৌর জনবসতির ক্ষেত্রে কোনটি সত্য নয়? ভারতের পৌর জনবসতির ক্ষেত্রে কোনটি সত্য নয়? কি বলেছে দেখো, 5,000 জন বা তার বেশি থাকবে, সত্য কথা। 75% মানুষ অকৃষিজীবী হবে, তাও সত্যি কথা। প্রশাসনিক কাজকর্ম, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, টাউন এই সমস্ত কিছু থাকবে, তাও ঠিক কর্ম। কিন্তু এইটা 500 জন, কি বলা হয়েছিল ন্যূনতম জনসংখ্যা 400 জন, তাহলে 500 জনটা সঠিক উত্তর হবে না, তাহলে এইটা আমাদের ভুল হয়ে যাবে। কোনটা ভুল হবে? এটা অপশান। তাহলে এখানকার উত্তর খুঁজে নিলে কোন উত্তরটা হবে? জনবসতি ঘনত্ব প্রতি বর্গ কিমিতে ন্যূনতম 500 জন। নেক্সট 30 এর দাগের কোশ্চেন, একটু আগেই করেছিলাম আগের পেজে আমরা। কি রয়েছে? পশুপালক যাযাবর গোষ্ঠী ট্রান্সহিউম্যানস। অপশান ডি সঠিক উত্তর, অপশান ডি। সঠিক বিকল্পটি চয়ন করো। গ্রামীণ বসতির অবস্থানে প্রভাবিত করে, কোনটা প্রভাবিত করে? জল সরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা, নির্মাণ কার্য, এই সবগুলোই প্রভাবিত করে, তাই না? অপশান এ সঠিক উত্তর। জনসংখ্যার বার্ষিক হার, এটাও আমরা আগের পেজে পেয়েছিলাম, কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশান সি হয়ে যাবে, তাই না? অপশান সি। তারপরে মানুষ জমি অনুপাত, মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে কি বলেছিলাম? কার্যকরী জমি। কোন জমি? কার্যকরী জমি। তাহলে দেখো কার্যকরী জমির কথা লেখা আছে কোথায়? মোট জনসংখ্যা বাই কার্যকরী জমির আয়তন, মোট জনসংখ্যা বাই কার্যকরী জমির আয়তন, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান ডি, তাই না? নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক নয়? জনসংখ্যা পরিবর্তন, আচ্ছা জন্ম মৃত্যু হলে জনসংখ্যা পরিবর্তন হবে, মৃত্যু হলেও পরিবর্তন হবে, পরিব্রাজন হলেও পরিবর্তন হবে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন কি হবে? হবে না। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক অবস্থা। সঠিক উত্তর কোনটা? অর্থনৈতিক অবস্থা। এগুলো মুছে দিই, না হলে তোমরা কনফিউজ হয়ে যাবে আবার। দেখো লাস্ট কোশ্চেন, অতি উন্নত দেশের জনসংখ্যার স্থিতাবস্থা, জনসংখ্যার হ্রাস, বুদ্ধ যে মূলটা, এটা কি হবে? এর কারণ হয়ে যাবে সামাজিক পরিবর্তন এবং শিশুর ভরণ পোষণের ব্যয়বহুল। যত বড় দেশ, যত টাকাওয়ালা দেশ, সেই টাকার দেশে বাচ্চা মানুষ করতে গেলে বেশি খরচা লাগে, তাই জন্য সেখানে কি হচ্ছে? জনসংখ্যা শিশু চাপটা কমে যাচ্ছে, তাই না? এগুলো হলো আমরা পেজগুলো করলাম, পরবর্তী দিনে বাকি পেজগুলো আমরা করব। প্রত্যেককে আশা করব এখন এইচএস পরীক্ষা দেবে, জীবনের প্রথম এক্সাম, তারপরে এমসিকিউ এক্সাম তোমাদের জীবনে আবার প্রথম। এমনিতে ফার্স্ট সেমিস্টারে একবার দিয়েছো, তারপর থার্ড সেমিস্টার, কিন্তু ফার্স্ট সেমিস্টারটা যেমন যা করতে পেরিয়ে গেছে হয়তো, থার্ড সেমিস্টার কিন্তু পেরিয়ে যাবে না, তাই তো? তাহলে ভালো করে পড়তে হবে, ধীরে ধীরে পড়াশোনা করতে থাকো প্রত্যেকে। সকলকে গুড নাইট।